পল্টুর ওর বইয়ের প্রতি। হ্যাঁ হতেই পারে, কষ্ট বল মায়া বল সবই ঠিক। একটা লোক মদ খাই বলে তার সমস্ত ফিলিংস কি সব উড়ে যাবে? 500 মতো টাকা ছিল পকেটে, সেদিন হপ্তা পেয়েছিল পল্টু। সেই টাকা নিয়ে বউকে মেরে সেই বউ জিলিপি খেতে ভালোবাসে, তার জন্য জিলিপি কিনতে গেল। পথেই জগদীশের সাথে দেখা। শোন, এসব পুরনো তথ্য সকলেই জানে, শুধু জানে না নিজের চোখে দেখেছে অনেকে। আসল কথাটা বল। জগদীশ একেবারে ওর ম্যাকডোনাল্ড বন্ধু, বুঝলে? এক গ্লাসে বন্ধু। প্রতিদিন দুজন 2 গ্লাস টেনে সোজা নদীর ধারে চলে আসে। একটা নির্দিষ্ট সিটও ছিল ওদের। সেখানে বসে সুখ দুঃখের গল্প করে ওই রাত্রি 10টা নাগাদ যে যার ঘরে চলে আসতো। এটা তো প্রায় হপ্তাখানেক আগের ঘটনা। এমন নয় যে এর মধ্যে তোর সঙ্গে আমার দেখা হয়নি। তার কথাগুলো তো তখনই হতে পারতো। কোথাকারকে পল্টু দাস, তাকে নিয়ে কি হলো হঠাৎ তোর? প্রেম বাবা, প্রেম প্রেম ভালোবাসা যাই বলো, পল্টু বইয়ের প্রতি পল্টু তার ছিল। তা নাহলে জগদীশের সাথে সে ভাটিখানে মদ খেতে যেত না, আর বলছিল জিলিপিও কিনে আনতো। শোন, তোর এই পল্টু চরিতামৃত শোনার সময় আমার নেই। সময় করতে হবে না, সময় করতে হবে। কারণ পল্টু প্রতিদিন গঙ্গার ধারে যে সিটটায় বসতো, সেদিন সে সিটটা ওকে জগদীশ বসতে না দিয়ে একটু ভেতরে ঢুকিয়ে বসিয়েছিল। চুপ করে শোনো, হাতখানা চাঁদ উঠেছে আকাশে, গঙ্গার চলে ছড়ার ছড়ার শব্দ, চারিদিক অন্ধকার। ঠিক সেই সময় জগদীশ পেচ্ছাপ করা নাম করে উঠে গেছিল। পল্টু একা, চারিদিক অন্ধকার, গঙ্গার চলে ছড়ার ছড়ার শব্দ। আর তখনই পল্টুর পেছনে এসে দাঁড়ায় কে কে দাঁড়ায়? অমেয়পুর কায়দা বিরাট সাধুটা। হিমু, আমি বুঝতে পারছি না পল্টুর ব্যাপারে তোর এত আগ্রহ কেন? কারণ আমরা দুজন বিপরীত মেরুর মানুষ বলে। হ্যাঁ মানছি ঘটনাটা তুই একটু বেশি জানিস, তাই তোর কষ্ট হচ্ছে। অনেকের হয়েছে, আমারও হয়েছে। তা বলে এত রাতে ওকে নিয়ে মাথা ঘামানোর কি কোনো প্রয়োজন আছে? কারণ সে কথা ফোনে হওয়া দরকার। তুমি তো বললে না বাবা, তোমার খাওয়া হয়ে গেছে কিনা? আগেই বলেছি না, হয়নি। আচ্ছা বাবা, মাকে আমার মাছটা ফ্রিজে রেখে দিয়েছে। লাগবে না তো কি খেয়ে নেবে? এমন হয়েছে কখন? হ্যাঁ রে, শুনলাম তুই নাকি বাজারে গেছিলিস, গলদা এনেছিস। তা কি ব্যাপার? হ্যাঁ, তুই বাজারে যাস না হঠাৎ? এনে ভালোই করেছিস। গলদার কালিয়া হয়েছে। কেমন খেলে? বেশ ভালো, মাছটাও ভালো ছিল, কিন্তু ভালো করে খেতে পারলাম না। তুই গলদা ভালোবাসিস, তুই বাড়িতে নেই। গলা দিয়ে কি ভাত নামে? মন থেকে কি খাওয়া যায়? কি বললো বাবা? মন ফোন সব বাজে কথা বাবা, বাজে কথা। দুর্বল হয়ে থাকবার একটা অনুষঙ্গ মাত্র। মানুষই সৃষ্টি করেছিস, সে তার দুর্বলতা দিয়ে সবকিছু আদায় করতে ভালোবাসে। আমি তোমাকে ধরতে চাইছিলাম ঠিক খাওয়ার আগের মুহূর্তে। টেবিলে খাওয়ার সাজে বসে আছে মা, গরম ভাতের খাওয়া হচ্ছে অল্প অল্প, টকস্টর ঝুলে জেগে আছে গন্ডার বড় বড় চাকা। কাল রাত্রির থেকে তোমার খাওয়া, তোমার প্রচন্ড খিদে পেয়েছে। ঠিক সেই সময় আমি তোমাকে ফোনে চাইছিলাম বাবা, আমি চাইছিলাম, কিন্তু আমার অবচেতন মন হয়তো বাবা বলে চাইছিল না, তাই বারবার মিসড কল করে। হয়েছে বলতো? কোথায় তুই? অফিসে আসার সময় ডান ওসির কাছে একটা মার ডাক্তা বেড়ে আমার ডান দিকটা চেঁচিয়ে দিয়েছে বাবা। আমি বুঝে আছি বাবা, রক্তে বেঁচে যাচ্ছে হসপিটালের বেড। হিমু কোন হসপিটাল? হিমু ডাক্তারকে ফোনটা দে, আমি কথা বলি। মাথায় চোখ লাগনি তো? হিমু ডাক্তারকে ফোনটা দে, আমি কথা বলছি। হিমু
তোমার সুশিক্ষিত সম্ভ্রান্ত বংশীয় রুচিশীল একমাত্র পুত্রের জন্য তোমার উদ্বেগটা বাজিয়ে রাখার ইচ্ছে হয়েছে। তাই দেখি কি দেখলি? জেনে লাভ লাভ নেই, তবু বল। আচ্ছা বাবা, আজ তোমার ছেলে তোমার সামনে এত দুঃসাহসিকতা দেখাচ্ছে, তাকে তুমি কিচ্ছু বলবে না? কি বলবো? না দেখো, যে ছেলে একেবারে ন্যান্ত বেলা থেকে তোমাকে জুজুর মতো ভয় করে এলো, তোমার ভাবনা চিন্তার সাথে যার কোনোদিন মিললো না, অথচ প্রতিবাদও করলো, একেবারে ঘাড় মুখ গুজে দোয়া তুলসী পাতার মতো এত বড় হয়ে এলো, সেই ছেলে আজ হঠাৎ এত দুঃসাহসিকতা দেখাচ্ছে, তাকে তুমি কিচ্ছু বলবে না? চুপ, একদম চুপ। তোমার কি করতে ইচ্ছে করছে জানো? কি খুন করে ফেলতে, তাই তো বাবা? হ্যাঁ, খুন করে ফেলতে, তাই তো? কিন্তু তা তো তুমি পারবে না বাবা। একটা আমি যদি তোমার হাজারটা অন্যায় মানুষের সামনে খুলে দেখায়, তুমি কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু। হিমু, হিমুর স্পর্ধার একটা সীমা থাকে, তুমি সেই সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কার সাথে কথা বলছো ভুলে যাচ্ছ। ভুলিনি, আমার জন্মদাতা বাপের সাথে কথা বলছি। তার মানে এই নয় যে শুধু জন্ম দেবার অধিকারে তুমি সমস্ত অন্যায় ছাড় পেয়ে যাবে। বাবা, শিকল বাঁধা বাঘ শিকল ছেড়ে বেরিয়ে এসেছে, সেটা তুমি ভালোই বুঝতে পারছো। সে বুদ্ধি তোমার আছে, সে বুদ্ধিতে তুমি আমার চেয়ে অনেক ভালো বিচার করতে পারবে। আমার স্পর্ধাটি কখন কোন মুহূর্তে টপকে যাচ্ছে সীমান্ত রেখা। তোর স্পর্ধা দেখার ইচ্ছা আমার নেই, আমি রাখছি। এটা একটা আনপ্রেডিক্টেবল সাসপিসিয়াস ক্যারেক্টার। একটা আনপ্রেডিক্টেবল সাসপিসিয়াস ক্যারেক্টার। হ্যাঁ, ম্যাট্রিক পাস করনি কিন্তু ফরফর করে ইংরেজি বলতে পারো না বাবা। হ্যাঁ, অফিসে না গেলে অ্যাটেন্ডেন্স হয়ে যায়, লিডার শ্রমিক নেতা বলে কথা। সত্যি বাবা, তোমার তাই না সবাই বিন্দুকেরাও করে। আমার গুণগান কি তোমার মুখে শুনতে হবে? ওসব বক্তৃতা আমার সামনে করতে শোনা। হ্যাঁ, সেটা করার অধিকার তো একমাত্র তোমার আছে, তাই না? মাইকের সামনে গেলে সমস্ত ভালো ভালো কথাগুলো তোমার ঠোঁটের সামনে চলে আসে, নরম অথচ বুদ্ধিদীপ্ত। জানো বাবা, আমার এক বন্ধু বলেছে যে তোর বাবার যা কোয়ালিটি, তাতে ভারতের রাজনীতিতে একবারে টপ র্যাঙ্কে যেতে পারে। কথাটা শুনে আমি এসে বলেছিলাম। কি বলেছিলেন? এসে বলেছিলাম। না হেসে বলবে কি বলেছিলে? নিজের কথা শুনতে খুব ইচ্ছে হচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, হিমু, হিমু, যেটা তুমি করছো সেটা মাতলাম উন্মাদনা। তুমি কি আজকাল মদ টদ খাচ্ছ? মদ? কেন, তোমার আপত্তি আছে? আচ্ছা বাবা, তুমি ছোটবেলায় আমাদের একটা গল্প শোনাতে মনে আছে? ওই যে ওই বোকাচন্দ্র আর চালাকচন্দ্র, গল্প করতে করতে চালাকচন্দ্র বোকাচন্দ্রের সমস্ত খাওয়া খেয়ে। ঠিক তেমনি ভাবে আমার বাবা বোকাদের মাথায় হাত বুলিয়ে নিজেরটাই গুছিয়ে নেবে, দেশের একটা প্রভাবশালী বুর্জার জন্ম হবে। চাপকে তোমার পিঠে চামড়া তুলে আনবো, ছাগল কোথাকারে। এত টাকা পয়সা খরচ করে একটা ছাগল তৈরি করেছি, সারা জীবন তো স্ট্রাগল করতে হয়নি। স্ট্রাগল সম্পর্কে এতটুকু জ্ঞান আছে তোমার? ছাগল কোথাকারে। হ্যাঁ, সেদিক দিয়ে তুমি ঠিকই বলেছো। আমি একটা দু পেয়ে জামা প্যান্ট পরা গৃহপালিত ছাগল, আমাকে বেঁধে রেখে বশীভূত করে দানা পানি খাইয়ে দুধটা দুয়ে নেবার ইচ্ছে ছিল। তা সে সব বাবারই থাকে, তোমারও ছিল, কিন্তু তা তো তুমি পারবে না বাবা। আমার একটা প্রশ্ন, আমি খুব অবাক হয়ে যাচ্ছি, খুব অবাক হয়ে যাচ্ছি যে তোর মতো একটা ছেলেকে আমি 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 জন্ম দিলাম কি করে। এই শোন শোন, তোর যদি কিছু বলার থাকে তুই বাড়ি এসে বলতে পারিস। তুই জানিস আমি 10:30টার মধ্যে শুয়ে পড়ি। এখন 10:30টা বাজে, তোর জন্য অপেক্ষা করবো। শুনে ভালো লাগলো যে আমার জন্য তোমার দীর্ঘদিনের রুটিনে ভাঙচুর করতে আপত্তি করে, কিন্তু আমি তো আসতে পারবো না। সেটা তোমার ব্যাপার, আমি আছি। রাখবে? জানো বাবা, 5 তলার যে ঘরটা আমি এখন আছি,
তার জানলা থেকে কলকাতার আকাশটা বড় সুন্দর। অজস্র তারা বেজা তুলোর মতো সাদা হয়ে দিচ্ছে আর দিয়ে যাচ্ছে। আমার মাথার পেছনে ক্যালেন্ডারটা বাতাসে টুকটুক টুকটুক করে দেওয়ালে লাগছে, শব্দ উঠছে টুকটুক টুকটুক। এই শব্দটা শুনে আমার কি মনে হচ্ছে জানো বাবা? মনে হচ্ছে সময় নৈসর্গিক চেতনা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। সে যেন আমাকে সাক্ষী রেখে তার এগিয়ে যাওয়ার কথা ঘোষণা করছে। টুকটুক টুকটুক টুকটুক। নাটক হচ্ছে, হ্যাঁ নাটক। এই শোন, আমি ফোনটা বৌমাকে দিচ্ছি, বৌমার সঙ্গে কথা বল। এই যা, তোমাকে তো এই কথাটা বলাই হলো। এই যে ঘরটা আমি আছি, এই ঘরটা কার জানো? ঘরটা হলো আমার বন্ধু, বুঝলে, অফিসের বন্ধু, কলিগ। ওরা সিমলায় গেছে হানিমুন করতে। নতুন বিয়ে হয়েছে তো তার। ঘরটাও খুব সুন্দর সাজানো গোছানো, একটা নতুন জীবনের গন্ধ আছে। বিছানায় ধপধপে চাদর পাতা, তার উপর আমি শুই। আমার হাতে একটা শিশি। হিমু, হিমু তোর কি হয়েছে বলতো? হ্যাঁ কি হয়েছে? তখন থেকে কি বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। চুরি তোর কি হয়েছে? হ্যাঁ তুই কি মানসিক ভাবে, শোন শোন, আমাকে আমাকে বল, আমাকে বল, বৌমার সাথে কি তোর কোনো ঝগড়াঝাটি হয়েছে? 25,000 টাকা মাইনে পাওয়া ছেলে বউয়ের সাথে ঝগড়া করে আজকাল পৃথিবী ছাড়ে না বাবা। তবে তার বাঁচার তাগিদ যখন ফুরিয়ে যায়, যখন সে বুঝতে পারে যে জায়গাটায় সে দাঁড়িয়ে আছে সেটা চোরাবালি, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, আদ্যপান্ত তলিয়ে যেতে পারে একেবারে অতলে, ঠিক তখন বাবা, তুমি কি জানো যে কোন দেশের এক মনোবিজ্ঞানী নাকি বলেছেন যে যে মানুষটা সুইসাইড করতে যাচ্ছে তাকে বাধা দেওয়া উচিত না? কি বলছিস তুই? মৃত্যুর কথা পাগল হয়েছিস অনেকটা। হিমু, তাই মনে হচ্ছে না তোর মা আছে, বউ আছে, আমি আছি, আমাকে নেই বাবা, কেউ নেই। সামনে বাবা হতে চলেছিস। তোর সামনে দায়িত্ব, কর্তব্য। শুধু তার জন্যই বাঁচা, তার জন্যই জীবন। সেও ভীতিহীন, যা খুশি, একটা ভবিষ্যতের জন্য বাঁচা। আচ্ছা বাবা, তুমি ভবিষ্যৎ বলতে কি বোঝো? এই বয়সে তুমি যে চাকরিটা করছো, এই চাকরিটা একটা সাধারণ ছেলের পক্ষে পাওয়া সম্ভব নয়, এটা বোঝো? বুঝি, বেশ ভালো করে বুঝি। আমি যদি তোমাকে ঠিক সময় মতো ফার্মাসিস্ট ট্রেনিংটা না দেওয়াতাম, তোমার পক্ষে এই চাকরিটা পাওয়া সম্ভব হতো না। অবশ্য তার জন্য আমি কোনো কৃতজ্ঞতা আশা করি না। কৃতজ্ঞতা প্রকাশ তো আমি একবারের জন্য করিনি। তার মানে ভবিষ্যৎ হলো তোমার কাছে মায়া। তোমার পছন্দ করা মেয়েটার থেকে অনেক বেশি যোগ্যা এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, সেটাও তোমার কাছে। পৌরসত্বের পরিচয় নেব, পৌরসত্বের পরিচয়। নিজের স্ত্রী, নিজের সন্তান যে কিছুদিন পর পৃথিবীর আলো দেখবে, তাদেরকে বাঁচিয়ে রাখা বা রাখতে পারা পৌরসত্বের পরিচয়। হিমু, হিমু, আমি জোর দিয়ে বলতে পারি আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে জীবনযাপন করছো, নিঃসংশয় জীবনযাপন করছো, তার 90 ভাগ ছেলে পায় না। দিস ইজ ফিউচার, তাই তো? সেটা তুমি খুব ভালো করে বুঝবে। কিন্তু তোমার এই নিঃসংশয় জীবনযাপন আমার পছন্দ নয় না। তোমার নিঃসংশয় জীবনযাপন আমার পছন্দ নয়। আমি কি পছন্দ করবো না করবো সেটা পুরোপুরি আমার ব্যক্তিগত। তোমার ঘৃণ্য রাজনীতিকে ব্যবহার করবো না, না কি মানবো সেটা আমার ব্যক্তিগত। একটু আগে তুমি স্ট্রাগলের কথা বলছিলে, তোমার চোখে স্ট্রাগল কি জিনিস আমি জানি না।
তার ডেফিনেশন হচ্ছে যখন ছোট ছিলাম তখন মনে হতো পান্তা পড়তো, তখন তোমার কাছে স্ট্রাগলের অন্য একটা মানে ছিল। আর আজ মানুষ যখন মাথা গোজার ঠাই পায় না, তখন তোমার চারটে বাড়ি স্ট্রাগল রূপ বদলেছে, আজ ভাবে উপচে পড়ছে এলইডি টিভি স্ট্রাগল রূপ বদলেছে। তোমার বাড়ি গাড়ি সম্পত্তি, তোমার ঠাট বাড়তে গেলে তো বাবা করে হা করে তাকিয়ে থাকে চোখ টাকা, এগুলোই তোমার বাঁচা নসর বাবা। পারলে বাবা, পারলে তোমার আদরের বড় মেয়েকে আটকে রাখবে। সে তুড়ি মেরে তোমার বড় মেয়ে একটা ফালতু ছেলে হাত ধরে চলে গেল। মেয়ে জামার জন্য মন কাঁদছে, কিন্তু ঘরে করতে পারছো না, চোখ লজ্জায় আটকাচ্ছে, অহঙ্গে আটকাচ্ছে। মায়া মমতা সব কোথায় গেল বাবা? তোমাকে আরেকটা খবর দিবা, তোমার ছোট মেয়ে মুন্নি আদ্যপন্ত তোমার চরিত্রের প্রতি ধিক্কার জানিয়ে একটা চিঠি লিখেছে। তার অসাবধান বশত সেই চিঠিটা আমার হাতে এসে পড়ে। সেও খুব তাড়াতাড়ি তার দিদির মতো সেটা প্রেমিকের কাছে চলে যেতে চেয়েছে। আমিও পালাতে চাই। কবে পেলি চিঠিটা? দেখ, আমি তোদের আগেও বলেছি, আমার কর্মপন্থা, আমার বক্তব্য, আমার মতামত এসবে তোদের আপত্তি থাকতেই পারে। তোরা অভিযোগ করবি, ঠিক ভুল জানতে চাইবি, দরকার হলে নাকচও করতে পারিস, কিন্তু সেগুলো তো আমার শোনা চাই। হ্যাঁ, শোনা উচিত তো, তা নাহলে একটা মেয়ে গেছে দ্বিতীয়টাও চলে যাবে। শুধু যাবে না, হয়তো খাওয়া পড়া জীবন সংগ্রামটা সহ্য করতে না পারে মৃত্যুকে বেছে নেবে। মুন্নির মানসিকতা তো তোমার মতো না, দুর্বল। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুমি ওর বাবা, ওর দায়িত্ব কর্তব্য সব তোমার। ওই মানসিকতাকে, ওই দুর্বলতাকে পজিটিভ লুকে দেখার কোনো মানে হয় না। আমি বলছি আমার মধ্যে যেটা আছে সেটা আমাকে অর্জন করতে হয়েছে। এটাই পজিটিভ অ্যাটিটিউড, এটাই পজিটিভ মানসিকতা। তোদেরকে মানুষ করতে আমি এতটুকু কার্পণ্য করিনি, তা সত্ত্বেও তোরা সেটাকে অর্জন করতে পারলি না। আবার সে আর্থিক প্রতিষ্ঠানে পাবো, আবার সে বাবুয়ানাকে অর্জন করার পাবো। আসলে বাবা, তোমার যা পাওয়ার ছিল, যা গ্রামার ছিল ফ্যাক্টরিতে, তাতে তুমি আমাদের সকলের মুখে অনাবিল হাসি ফোটাতে পারতে। তার বদলে তুমি ক্ষমতার অপচয় করতে, অপব্যবহার করতে, শুধুমাত্র টাকার লোভে ৫,০০০ শ্রমিকের উপর নির্ভর করে তাকে ২০,০০০ মানুষের রাতে ঘুম কেড়ে। কেন করলে? খুবই ভুল বুঝেছিস। খুবই ভুল বুঝেছেন আপনারা। পুরো খবর পেয়ে আজেবাজে বকে চলেছেন। ওরকম পুরো খবর আমি ৩,০০০টা পাই, অত বিচলিত হলে চলে না। কোনো ভালো কাজই তাড়াহুড়োতে হতে পারে না। যদি পারত তাহলে আমাদের দেশটা আজ অনেক উপরে উঠে যেত। লোককে স্থির রাখতে হয়।
বাহ বাহ, এতক্ষণে তোমার সমর্থি। আমি তোমার পলিটিক্যাল অ্যাপ্রোচ বেশ করতাম। ঠিক এই জায়গায় সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বুদ্ধির মার পেয়ে তুমি যে কোনো প্রশ্নের মোকাবিলা সহজেই করতে পারো। শুধু পারো না, নিজের মতটাকে দারুণভাবে খাড়া করতে পারো। কিন্তু তা তো তুমি আর পারো না। একটা প্রশ্নের উত্তর দাও তো। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দেবো না। উত্তর তো তোমাকে দিতে, এটা জনগণের প্রশ্ন। গত বছর ফোনাস মেজে টারবাইন হলো, মালিক জিতছে বেড়ালো আত্মীয় কোথেকে পেলো ওইসব? বিরোধী পার্টির সঙ্গে ম্যানেজমেন্টের একটা সুষ্ঠু বৈঠক হলো না কার জন্য? ওনাদের ব্যাপারটা বিতর্কিত। আসলে সত্য বলতে না পারো চুপ করে থাকো। আমি বলবো আসল সত্যটা। কতটুকু জানিস? হ্যাঁ, কতটুকু জানিস তুই ফ্যাক্টরি সম্পর্কে? কতটুকু জানিস? অন্তত তোমার কীর্তিটা তো জানো। গণেশ কতটি মিলে সুরাম সুশেখর ঘোষের এক চত্ব কীর্তি কলা। মুখ সামনে কথা বল ছাগল। বাপের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানি বাবা, খুব ভালো করেই জানি। মুশকিল হলো তোমাদের বাবাদের নাম ছেলেরা যদি মুখে একবার উচ্চারণ করে না, তোমরা বাবারা কিরকম হয়ে যায়। অথচ এর কোনো কারণ নেই। এই তো তোমাদের সম্বোধনে অসম্মান করা হচ্ছে। কতটুকু জানিস? হ্যাঁ, কতটুকু জানিস? এই সেদিনও নাক টিপলে দুধ বেরিয়েছে, আর আজ বড় বড় কথা শেখাচ্ছ আমাকে। হ্যাঁ, সব চাই, সব চাই। রায় কাছে চাকরি করে তোমার চেয়ে অন্তত 10খানা 100 টাকার নোট বেশি কামিয়ে সুভাষের বাবা, রামের বাবা, শ্যামের বাবা দেওয়ার অবস্থা কেন? কেন নবীন যে ঢুকে ফর্ম ফিল আপ করতে হিমশিমকে দেওয়া? কেন সবার হাসপাতাল অবস্থা? তার জন্য কি আমি দায়ী? হ্যাঁ, তুমি তুমি তোমার মতো লোকেরা যখন তখন তোমার যে কোনো পকেট থেকে তুমি হুশ করে বের করে দিতে পারবে এরকম টাকা কেন পাবে? কেন পাবে? আসলে এটাই তোমার বাস্তবতা। আমার কষ্ট হয় এই ভেবে যে আমার বাবা কোনোদিন আমার জন্য কিছু করেনি। আমার কষ্ট হয়, ওদের এত কষ্ট ছিল কিন্তু আনন্দও ছিল, সততার আনন্দ। সেই আনন্দ তুমিও করে দিল পেলে, আর আমাদেরকেও পেতে দিলে। তোমার এই তুচ্ছ টাকা পয়সায় পাওয়া এই শিক্ষাটাকে আমার প্যালনা বলে মনে হয় বাবা। যুক্তি দিলে যুক্তি পছন্দ করিস না, অথচ যুক্তি নির্ভর দৈনিক দুনিয়ায় তোরা সুশিক্ষিত সন্তান। কষ্টের মুখোমুখি আমাকে হতে হয়েছে, তোকে নয়। এদের লেখাপড়া, খাওয়া পড়া, সব আল্লাহ, এগুলো এমনি এমনি আসেনি। হ্যাঁ, সারাটা জীবন কাব্য করে বেরিয়েছিস, কঠিন বাস্তবের সঙ্গে কাব্যময় জীবন। এ যাবৎ যারা এক পঙ্ক্তি কবিতা লিখেছে কেউ শান্তিতে থাকেনি বাবা। ক্ষুধার্ত কবিকে খাবার সময় জ্বালাতন করেছে কবিতার লাইন। রোজগার করার সময়, বাড়ি বানাবার সময়, মাছ কিনতে যাবার সময়, সমুদ্র কি পাহাড়ে বেড়াবার সময়। তোর মাথাটা কি খারাপ হয়ে গেল? বাবা আমাদের বলতে তোদের জন্য কিচ্ছু করে যাবে। ঢাকা থেকে চলে আসা সেই মানুষ বলতে হাওড়ার চেয়ে ঢাকা অনেক ভালো শহর। সমগ্র ঢাকা জুড়ে আমাদের বাস্তু ভাগা। আমি যখন চুরি করে ভেলিগুড়ি খেতে গিয়ে ধরা পড়ত, বাবা বলতেন সমগ্র ঢাকা জুড়ে আমাদের একটু ভাগা। মদ খেয়েছিস, খা, তাতে আমার আপত্তি নেই। তাহলে তোর মাতলামোটা আমাকে কেন সহ্য করতে হবে? কাব্য যদি মাতলামি হয়, তবে শর্মাজির বউয়ের কোমর ধরে নাচাটা কি বাবা? মাতলামি নয়। যেটা সহ্য হয় না উপভোগ করো কি করে? হ্যাঁ, যেটা সহ্য হয় না উপভোগ করো কি করে? তুমি বুঝতে পারছো না? কি করে বোঝায় বলতো তোমাকে? কি করে বোঝায়? হ্যাঁ, ও হ্যাঁ, আমার কাছে একটা ক্যাসেট আছে, তাকে তুমি দেখতে পারো। তোমার বাড়িতে মদের বোতল, ডান হাতে শর্মাজি টুকটুকে বইয়ের কোমর,
গোটা টিমটা ডোগরা সাহেবের ড্রয়িং রুমে। মদ, মাংস, মেয়ে নিজে সংসার পেতেছিলে সেটাকে আড়াল করতে কি করে? হ্যাঁ, নাকি বলবে ওটা তোমার মুখ নয়, চার্চে বসানো তোমার রাবারের মুখ? তোর কাছে ক্যাসেটটা গেল কি করে? উড়ে চলেছে। শুধু ওই ক্যাসেট না, আমার কাছে আরো অনেক কিছু উড়ে চলে এসেছে। আর কি কি এসেছে? এসেছে তাহলে তুমি বলো, শ্রমিকদের স্বার্থে যে মানুষটা নিজেকে উৎসর্গ করেছে বলে দাবি করে, এটাই কি তার সুস্থতা? হ্যাঁ, চুপ করে দেখো না, বলো এটাই কি তার সুস্থতা? দেখ ইমু, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, আমার কোনো ব্যাপারে আমার কর্মকর্তায় তোদের আপত্তি থাকতে পারে। হ্যাঁ, আপত্তি থাকতেই পারে, কিন্তু সেটা কেন ঘটলো, কিভাবে ঘটলো তোর জানা উচিত। কারণ তুই আমার সন্তান। হ্যাঁ, only one song. খুব মনে পড়ে বাবা, খুব ছোটবেলায় তুমি আমাকে একটা লাল রঙের ডায়েরি নিতে বলেছিলে, এতে কবিতা লিখবে। সময় ধরে ধরে তোমার দেওয়া সেই ডায়েরির পাতাতে কালির আঁকিবুকিতে জমেছে প্রতিবাদের কথা, প্রতিবাদের ভাষা। যে প্রতিবাদের কথা, প্রতিবাদের ভাষা এদিক ওদিক ছাপা হচ্ছে, সপ্তাহে ভিড় পাচ্ছি। ঠিক সেই সময় তুমি আমাকে ফার্মাসির লাইনে ঢুকিয়ে দিলে। প্রতিবাদের রোমান্টিকতা ডায়েরি পাতাতে আটকে থাক। তুই কি ভেবেছিলি জীবনটাকে কবিতার মতো রোমান্টিক করে রাখবি? 5,000 শ্রমিকের রাতের ঘুম কেড়ে নিয়ে রিয়েলিস্টিক হওয়ার চেয়ে রোমান্টিক হয়ে থাকা কি খুব অন্যায়? তোমার রিয়েলিস্টিক হয়ে কি হচ্ছে? ফ্যাক্টরি মানুষগুলো তো মরতে বসেছে, কারখানাটা তো উঠতে চলবে। এখন তো শুনি প্রোডাকশনে কড়াকড়ি, 10 মিনিটের দিকে সাসপেন্ড, বোনাসের টাকা দেওয়া, ক্যান্টিনে অপব্যবস্থা, শাসন করছো। আর কত শুনবে বাবা? আচ্ছা বাবা, তুমি যখন মাকু চালাতে ভাবতে পারতে এইসব? সারা দিনের ডিউটির পর বাড়ি ফিরে এসে তোমার মেজাজ গরম হয়ে থাকতো, মিলের মেশিনের সাথে কিভাবে লড়াই করে এসেছো, মাকে তার রোমশ গল্প শোনাতে, গালাগালি দিতে মালিককে, আর দিতে তোমার ভাগ্যকে। আজ এই মানুষগুলোর কথা ভাবো তো বাবা। আমি তো ভুলেই গেছি, তোমার চোখে তো এরা মানুষই না, তাই না? ইমু সময়ের কথা ভুলে যাচ্ছ। রাখো তোমার সময় সম্পর্কে জ্ঞান দিতে চেও না আমার। সময় তার খেতে কাজ নেই, চাপসা মানুষের কথা শুনবে, সে বলে যায়, তাকে পরিচালনা করে মানুষ। সময়তে বাধায় পড়ে ইতিহাস করিয়া, কিন্তু তোমার ইতিহাস জঘন্য, মারাত্মক, নোংরা। ছোটবেলায় তুমি আমাকে বলতে না, তোকে মানুষের মতো মানুষ হতে হবে। তখন ভাবতাম মানুষ হওয়া মানে কি হয়, তখন বুঝতে পারতাম না। আর যখন বুঝলাম, তখন তোমার কাছে মানুষের সংজ্ঞায় বদলে গেছে। হ্যাঁ বাবা, তোমার হ্যালো হ্যালো বাবা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো বাবা, হ্যালো হ্যালো। থামলি কেন? বল। বলবো, বলার জন্যই তো এত কিছু। আমি যে কথার পাহাড় নিয়ে বসে আছি বাবা, একটা একটা করে পাথর না সরালে পথটা মসৃণ হবে কি করে? আর পথটা মসৃণ না হলে আমি যাব কোন পথ দিয়ে? সত্যি কথা বলতে কি বাবা, এক এক সময় আমার কি মনে হয় জানো, মনে হয় ঘুরে করে ঘুরিয়ে দিতে ওকে, কিন্তু পারি না। তার প্রথম কারণ আমার কাছে কোনো প্রস্তাব নেই, আর দ্বিতীয় কারণ তুমি আমার বাবা, আমার জন্মদাতা বাবা। তোমার জন্য এই পৃথিবীর সুখ দুঃখ
আলো অন্ধকার দেখতে পেয়েছি। তা বলে প্রতিবাদ হবে না তাও তো হতে পারে, তাই না? ওহো, তুমি হয়তো ভাবছো এই যে এতক্ষণ ধরে আমি ভান করছি, এই যে তোমাকে শাসাচ্ছি, এই যে জীবন থেকে চলে যাওয়ার একটা ছন্নছাড়া আয়োজন করছি, মানে এটা কেন করছি, তাই তো? না মানে এর সঙ্গে যে আমার মৃত্যুর একটা সাংঘাতিক যোগ আছে তা কিন্তু না। আসলে আমি চাইছিলাম তোমাকে একটা ধাক্কা দিতে, সাংঘাতিক একটা ধাক্কা, যেখান থেকে তুমি কোনোদিনও উঠতে পারবে না, খেতে পারবে না, ঘুমোতে পারবে না, গোটা পৃথিবীটাকে তোমার অসহ্য বলে মনে হবে। তুই কেন এরকম করছিস? তুই তো কারোর স্বামী, কারোর সন্তান, কারোর ছিলাম, এখন নেই। কেন নেই? না থাকলে নিশ্চিন্ত থাকা যায়, মায়া থাকে না, চিন্তা ও কাজের মধ্যে মেলবন্ধন ঘটে, তীব্রতা আসে, আর কোথাও কোনো ব্যাপারে তীব্র না হলে সাফল্য আসে না। কর্ম কর্ম বিফল হয়। হিমু, হিমু, হিমু শোন, আমার কথা শোন। আমার কথা হিমু, আমার কথা শোন। মৃত্যুটা কোনো কর্ম নয় হিমু, মৃত্যুটা কোনো কর্ম নয়, অপকর্ম হিমু, অপকর্ম। হিমু, যে দাদা এবার কোন কর্ম বাবা? আমি বেঁচে না থাকলে এই বিশাল পৃথিবী কিচ্ছু এসে যাবে না। যেমন ভাবে রাত বিঘ্নত হয়ে যাবে, নদী বয়ে যাবে আগের মতো, কলকাতার রাতে রাস্তাঘাটের কুকর্ম অপকর্ম বন্ধ হবে না। আমি বেঁচে থেকে কিচ্ছু করতে পারবো না। তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? হ্যাঁ, তোর থাকা না থাকার উপরে কারোর কোনো প্রভাব পড়ুক না পড়ুক, তোর ফ্যামিলি, আমার সন্তান, আমার সন্তান তোমার সম্পত্তি পাবে, তোমার চিন্তা ভাবনায় বড় হয়ে উঠবে, তাকেই পাবে, বড় তো হবে। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস ভগবান যেন এমন দিন না আনেন তবুও তর্কের খাতিরে বলতে পারি তোর সন্তান, মানে এই বংশের সন্তান, তাকে আমি আমার মতো করে মানুষ করে তুলবো, তার কোনো ক্ষতি আমি হতে দেব না। কিন্তু কারণ তোর ফ্যামিলি মানে তো শুধু তোর সন্তান নয়, তোর মায়া, মায়া হয়তো প্রথম প্রথম মিস করবে, মা ভেঙে পড়বে, টুরি মুন্ডি আমার হবে, কান্নাকাটি চলবে, কিন্তু সে আর কতদিন? আর মেয়েটার নাম বলেছে হাত খাটা তোমাকে দেওয়া হবে। যে কাজ তুমি অতি উৎসাহে করেছিলে, যে কাজে কতগুলো মানুষের খাওয়া দাওয়া বেঁচে থাকার সমস্যা সৃষ্টি হয়, সেই অপকর্মটি চলতে থাকবে। এর পরেও বলবে মৃত্যুটা কর্ম নয়, অপকর্ম। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি বিষয়টা ভাবতে ভাবতে তুই জেদি হয়ে উঠেছিস, মৃত্যু চিন্তা তোকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু তুই এটা তো মানিস, হ্যাঁ, সব সিদ্ধান্ত একা একা করা বোকামো। হ্যাঁ, সব সিদ্ধান্ত একা একা করা যায় না। শোন শোন, তুই এক কাজ কর, তুই এক কাজ কর, তুই এক কাজ কর, বাড়িতে চলে আয়, বাড়িতে চলে আয়, সবার সঙ্গে কথা বল, কি করবে, সবার সঙ্গে কথা বল। না, শুধুমাত্র তোমার সাথে কথা বলার দরকার আমার। এত বেশি কথা যে এই রাতটুকু কাবার হয়ে যেতে পারে। আসলে অনেক কথা বলতে হবে, নইলে আমি যাবো কি করে? কোথায় যাবি? সেইখানে তোমাকে বলেছিলাম না, আকাশটা যে বড় সুন্দর হয়ে গেছে, চারিদিকে তারা আর তারা, মেঘহীন একাকার, যেদিকে চোখ যায় কিরকম ফাঁকা, নিঃসঙ্গ, যেন কাঁপছে, নিঃসঙ্গতার ভয়ের কাপড় না। পল্টুকে চুবিয়ে ধরার সময় কি পল্টু এইরকম কেঁপেছিল? লোক কোথা থেকে এসে পল্টুর মুখটা কেটে ধরেছে, পল্টু চটপট করছিল। একবার
পাশবিক শক্তির কাছে একটা মানবিক শক্তি হার মেনে গেল। পল্টুর মাথাটা গঙ্গার কাদায় কেটে গেল। মিথ্যে কথা, এটাই সত্যি কথা। আমি বলছি এটা মিথ্যে কথা, কারণ সেদিন ওর বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে বেরিয়েছিল। তুমি কি করে জানলে? সবাই জানে ওর পল্টুর অবর্তমানে কে নাকি ওর ঘরে ঢুকতো, ওর সঙ্গে ওর বউয়ের এই নিয়ে প্রায় ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হয়েছে। সেদিনও সেরকমই কিছু একটা হয়েছিল। ও, তুমি বলতে চাও পল্টুকে মরতে হলো ওর বউয়ের সাথে ঝগড়ার ফলে, তাই তো? মরতে হলো না, কথাটা হবে পল্টু মৃত্যুটাকে বেছে নিতে বাধ্য হলো। ওর মৃত্যুটা বেছে নেওয়ার অনেক কারণ আছে। ও, কারণ আছে? হ্যাঁ, কি কারণ আছে? শুনি শুনি। যে বিষয় সম্পর্কে জানো না সেটা সম্পর্কে কথা বলা বোকামো। কি জানিস? জানিস পল্টু কামুজালের কাছে অনেক টাকা ধার করেছিল, সুদ পাচ্ছিল, সুদ শোধ করতে পারছিল না। হ্যাঁ, এই নিয়ে ও বিধ্বস্ত হয়ে পড়েছিল। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, ও বিধ্বস্ত হয়ে পড়েছিল। তার জন্য ও মৃত্যুটাকে বেছে নিতে বাধ্য হয়। তোমার মধ্যে পল্টুকে খুন করা হয়েছে তোমার লোকজন, যারা একাধারে গান গায়, মিছিল করে, তারা আবার বোমা বানায়, তারা জগদীশকে হাত করে। বেচারা জগদীশ তখনও বুঝে উঠতে পারেনি সে তার প্রিয় বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। যখন বুঝলো তখন কিছুই করার ছিল না। প্রিয় বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা ওকে পুড়ে পুড়ে খাচ্ছে, কাটাচ্ছে। দেখ এমন, আমি তোকে আগেও বলেছি, আবারও বলছি, ফ্যাক্টরিতে ঢুকলে হাজার হাজার রকমের কাণ্ড কারখানা ঘটে। এসব তুই বুঝবি না। এটা বিরোধীদের রাজনীতি। ওরা ঘটনাটাকে ফল করে দেখানোর চেষ্টা করছে। এই রাজনীতি তুই বুঝবি না। আর বাইরে থেকে অনেকে অনেক কিছু ভেবেছে, তুইও ভেবেছিস। হ্যাঁ, তুইও ভেবেছিস, কিন্তু যেটা ভুল সেটা শুধরে দেওয়ার দায়িত্ব তো আমার। আর তাছাড়া তুই কি বিশ্বাস করিস যে তোর বাবা খুন করতে পারে বলে? না, বাবার তো কোনো কারণ নেই। হিমু, হিমু তুই? কেউ না, কেউ না। তুই তুই কেন এভাবে আমাকে আঘাত দিচ্ছিস? বুঝতে পারছো যেটা আঘাত? তোমাকে বলেছিলাম না, তোমাকে একটা ধাক্কা দেব, সাংঘাতিক একটা ধাক্কা, যেখান থেকে তুমি কোনোদিনও উঠতে পারবে না, খেতে পারবে না, গোটা পৃথিবীটাকে তোমার অসহ্য বলে মনে হবে। এইরকম একটা ধাক্কা বলেছিলাম তো, বলো বলেছিলাম না? এবার শুনো, ধাক্কাটা মারার জন্য আমাকে কি কি করতে হয়েছে। প্রথম কাজটা অবশ্য পুরোটা আমাকে একাকে করতে হয়েছে, বাদ বাকি কাজগুলোর জন্য সাহায্য দিতে হয়েছে অনেকে। সেটা তুমি যখন জেনে গেছো আমার মৃত্যুর আসল কারণ, তখন আমার মনে হচ্ছে দেশের সকলে জানা উচিত, যারা তোমাকে চেনে জানে, যারা তোমার রাজনীতিকে ঘেন্না করে, তাদের সকল। আর তাদের সকলকে জানানোর জন্য আমাকে একটা অদ্ভুত কাণ্ড করতে হয়েছে। আমার এই মৃত্যু সংবাদটা লিখে সবগুলো খবরের কাগজে পাঠিয়ে দিতে হয়েছে। কি কেমন হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, তার মানে তুই বলছিস খুনটা আমি করেছি? করেছো কিনা সেটা আইন বলবে, তবে আমি বলবো তোমার স্বার্থ থাকলে তুমি একটা 10টা খুনও তুমি করতে পারো। হ্যাঁ, 10টা খুনও তুমি করতে পারো। শর্মাজির বউয়ের কোমর ধরে নেচেছিলে যে ক্যাসেটটা, সেটা তোমাদের বিলের গেটে যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি বক্তৃতা দাও, ঠিক সেই জায়গাটায় চালানোর ব্যবস্থা করো। এতদিন মিলের লোকজন তোমার বক্তৃতা শুনতে আসে, এখন তারা তোমার ছবি দেখতে আসে। কি কেমন হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ বাবা, একটু আনকমন না? হ্যাঁ, আনকমন তো বটেই। ছেলে যখন শ্রমিকদের একটা অংশকে টেনে আনতে পেরেছি তোমার বিরুদ্ধে, তাদের কাজ হবে পল্টুকে খুন করার ঘটনাটা প্রমাণ করা। আমি তাদের হাতে যথেষ্ট প্রমাণ দিয়েছি, আশা করি তারা প্রমাণ করে ছাড়বে তুমি পল্টুকে খুন করেছো। ও
স্কুপ নিউজ মানে ব্রেকিং নিউজই তো তোমাকে দেওয়া হয়। আজ রাতে মিলের পশ্চিম দিকে ড্রেন দিয়ে তোমার যে দুজন লোক কাপড়ের লাট পাচার করবে সে খবরটাও গণেশ কটন মিলের ম্যানেজমেন্টের কাছে চলে গেছে। কটার সময় ছিল জানো? 11টা না? অর্থাৎ আর 20 মিনিট পরে তুমি চোর হিসেবে ধরা পড়েছ। আর একটা কাজ করেছি, আমি একটা সুইসাইড নোট লিখেছি, যেটা আমার মৃতদেহের পাশে পড়লাম। তাতে কি লেখা আছে জানো? পল্টুর মৃত্যুর আসল রহস্য। পল্টু খুন হওয়ার মাসখানেক আগের ঘটনা। তখন ভিজিট চলছিল পল্টু। রাত্রি 10টার ছুটির পর মালিকে বাড়ি ফিরছিল চলতে চলতে। তখন 11টা বেজে গেছে। হঠাৎ অন্ধকার গলির পাশে অন্ধকার গুদাম থেকে চিৎকারটা বেরিয়ে আসে। শব্দটা চিৎকার না গোগানি বুঝে উঠতে পারেনি। ভেতরে মুখ বাড়িয়ে দেখতে গেছিল, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কাউকে চিনে উঠতে পারেনি পল্টু। তুমি ভেবেছিলে পল্টু তোমাকে চিনে ফেলেছে। অমনি বাইরে বেরিয়ে এসে পল্টুকে বলেছিলে, পল্টু চলে আসবি, আয়। পল্টুর আমাদের নেশা চলে গেছিল। পল্টু ওখান থেকে ভয় পালিয়ে আসছে। তুমিও বেটা একে বলেছিলে, দেখিস ব্যাপারটা যেন কেউ না জানে, জানলে আবার তোর উপরে যদি হামলা হয়। বলেছিলে বটে, কিন্তু ওর উপর বিশ্বাস ছিল না। তুমি অস্থির হয়ে উঠছো। ওকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা তোমার মাথায় আসে। তোমারই পরিকল্পনা মাফিক বলাই সামন্ত পল্টুর বইয়ের সাথে প্রেম খেলা খেলবে। অ্যামেচার যাত্রা পার্টিতে অভিনয় করা বলাই সামন্তর সাথে পল্টুর বউ দেহ ও মন দুটোই দিল। ফলে পল্টুকে ছেড়ে কথা বললো না পল্টুর বউ। কেউ ইচ্ছে করে তোমার কথা মতো রটাতে শুরু করলো। দেখিস পল্টুটা একদিন সুইসাইড করবে। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ?